ইকবাল দুঃসহ ভঙ্গিতে ছটফট করছে, প্লেটে হাত চলে না, গলা দিয়ে খাবার নামে না। তার বেসামাল বেগতিক অবস্থা, অথচ বাকি সবাই হৈ হৈ করে খাচ্ছে। আলাপ আলোচনা জমে গিয়েছে পার্টি অফিসে। 6টা লম্বা টেবিল পেতে দুদিক চেয়ার বসানো, এক এক টেবিলে 10 জন করে বসেছে। ধূসর, ইকবাল, খলিল সবাই একই টেবিলে। ইকবালের অস্থির অবস্থা আর চোখে তীক্ষ্ণ ভাবে দেখছে ধূসর। শেষে জিজ্ঞেস করলেন, খাচ্ছিস না কেন? ইকবাল নড়ে উঠল একটু। ওই খাচ্ছি তো। সোহেল বলল, খাবারটা মজা না একদম, অনেকগুলো দোকান থেকে বেছে বেছে বিরিয়ানিটা আনলাম। খলিল বলেন, হ্যাঁ আমার তো ভালোই লাগছে, তেল চিপচিপে কম। ইকবাল একটু হাসলো, তবে কিছু বলল না। কথা বলতে ভালো লাগছে না তার। গলার মধ্যে দিয়ে যেন ঘুরছে, প্রাণটা কাতরাচ্ছে কই মাছের মতো। তার চিন্তার মধ্যে খলিলের ধ্বনি শোনা গেল, নির্বাচনের দিন তোমরা সবাই একটু অ্যালার্ট থেকো ইকবাল। বিরোধী দল কিন্তু হাত পা গুটিয়ে বসে থাকবে না। মনে নেই গতবার কি কেলেঙ্কারি হয়েছিল? জি, মুখে জি বলতে হবে না। তুমি গায়ে হাওয়া লাগিয়ে বেরানোটা কমাও এখন। আমার পর এখানে নেতা তুমি, পার্টি অফিসে দায়িত্ব তোমার, অথচ সব দায়ভার ঘুষের কাঁধে দিয়ে নেচে দুলে বেড়াচ্ছ। রাজনীতিতে দায়িত্ব জ্ঞান হচ্ছে আসল। এত ইরেসপন্সিবল হলে হয় না। একে তো মন ভালো নেই, তার উপরে খলিলের কথাগুলো। ইকবালের মুখের অবস্থা করুণ হলো, বিষাদে ঠেকে গেল অন্তরস্থল। ঠোঁটের চারপাশে হাসিটুকু বিলীন। দলে কত ছোট ছোট সদস্যদের সম্মুখে এভাবে না বললে কি হতো না? সে মুখের ওপর যথাযথ জবাব দিতে গিয়েও পিছিয়ে যায়। আগামীতে খলিল মিয়া নির্বাচিত হবেন দলের সিনিয়র সদস্য। সে তাকে অপমান করে কিছুই বলা ঠিক হবে না। যদিও সে একই কাজ করে, দুজনের তফাৎ রইল কই? অথচ এই ভদ্রতার ধার ধারল না ধূসর। সে মুখের উপর বলে বসলো, পার্টি অফিস তো চলছে খলিল ভাই, কোনো রকম অসুবিধা হচ্ছে না। আপনার দল ঠিক থাকলেই হলো, সেটা আমি চালাই বা ইকবাল। খলিল হাসার চেষ্টা করে বলো, তোমার বেশি প্রেশার পড়ছে বলেই বললাম ধূসর। যা যা দায়িত্ব। আমার প্রেশার পড়ছে আমি বলিনি। আপনি অহেতুক বাড়িয়ে ভাবছেন। ইকবালের দরকারে সময় থাকলেই হচ্ছে। এছাড়াও গায়ে বাতাস লাগাক বা না লাগাক আমার কারোই দেখার বিষয় না। শীতল যুক্তি আর অপমানের তোপে খলিলের মুখমণ্ডল থমথমে হয়ে আসে। তবু তর্কে গেল না। চোখ নামিয়ে এক মনে হাত চালানের ভাতের থালায়। ধূসর আর ইকবালে মাখো মাখো সম্পর্ক একদম পছন্দ না তার। ভবিষ্যৎ মেয়র, দুজন হবে তার পা চাটা কর্মী, অথচ এই ছেলে তাকে গায়ে লাগায় না। আর ওর স্পর্ধা দেখে ইকবালটাও একই রকম হচ্ছে। তার এগেমেগে উঠে যেতে চায় মন। পরক্ষণের রাজনীতি কৌশল নিজেকে শান্ত করে। ইকবাল আপ্লুত চোখে বন্ধুর দিকে চেয়ে থাকলেও সে চোখ জলে উঠল পরপর। কোঠর ছড়িয়ে পল্লব ছুল বদনে, ঘাম মোছায় ভান করে মাথা নিচু করে শার্টের হাতা দিয়ে মুছে নিল জল। অপরাধবোধ হৃদয় পর ছেয়ে যাচ্ছে। এই বন্ধুর সাথে 2 বছর ধরে দুর্ভাবনীয় বেইমানি করছে সে। ভাবতেই নিজেকে নিচ আর হেয় লাগছে ভীষণ। তাদের উৎসব শেষ হতে বিলম্ব হয়। দুপুর থেকে বিকেলে সন্ধ্যা গড়ায়। খাওয়া দাওয়া পাট চুকিয়ে দীর্ঘ আলোচনায় মগ্ন হলো সবাই। ইকবাল এক মুহূর্তে মন টিকছে না এখানে। তার অবস্থা গলা কাটা মুরগির ন্যায়। একটাবার যদি পুষ্পর সাথে দেখা করার সুযোগ পেত, ফোন করবে একবার ভাবনার মতো সে উঠে দাঁড়ায়। সবার চোখ তার দিকে ঘুরল, জবাব দিল, ওয়াশরুমে যাচ্ছি। ওয়াশরুমের সামনে এসে তড়িঘড়ি করে ডায়াল করলো পুষ্পর নাম্বার। রিং হয়ে বেজে গেল, ধরল না কেউ। ইকবাল অস্থিরতা তরতর করে ডগার ন্যায় বেড়ে যায়। বাম হাত চুল খামচে খামচে টানলো। পুষ্প ফোন ধরেছে না কেন? সে কি আর তাকে চাইছে না? সাদীপ বাইক চালিয়ে সোজা এসে অফিসের সামনে নামলো। স্ট্যান্ডে দাঁড় করিয়ে নিজেও দাঁড়ালো। হেলমেট খুলে হ্যান্ডেলের ঝুলিয়ে আড়াআড়িভাবে কাঁধে ফেলা কালো ব্যাগ ঠিকঠাক করে হেঁটে গেল ভিতরে। ভিউমিওর দেখে প্রতিদিন চুল সেট আপ করা বিষয়টা আজ আর মাথাতে এলো না। সেখানেই ভর্তি বেদনা আর যাতনা তাকে ডুবিয়ে দিল।
নিজের যত্নে প্রতিটা কদমে তার দীর্ঘশ্বাস ভারী হয়। প্রতিটা পল্লব ফেলার সময় মনে পড়ে পিউকে, চোখে ভাসে তার মায়াময় স্নিগ্ধ আদল। কেন যে এতটুকু মেয়ে প্রতি মন হারাতে গেল? না হলে এই মানসিক টানাপোড়েনে পড়তেই হতো না, এভাবে দ্বিধাদ্বন্দ্বে চাপে নিঃশেষ হতে হতো না। তার মানসিক বিধ্বস্ততা হাজারো গড়িয়েছে গতকাল থেকে। পুষ্প সম্পর্কে সব জেনে শুনে ওকে বিয়ে করতে হবে ভাবলে সিন্ধুতে তমাস নামে। একটা বার যদি কিছু করতে পারত, বিয়েটা যদি আটকানো যেত। সে থমকে দাঁড়ায় হঠাৎ, মনকে শক্ত করে ভাবে বাড়ি ফিরে মায়ের কাছে সবটা খুলে বলবে, জানাবে সে পুষ্প নয় পিউকে চায়। উল্টো দিকে পুষ্প তাকে চাচ্ছে না। তার মনে ইকবাল। পরক্ষণে দুদিকে মাথা নাড়ালো। কথাগুলো বলার সময় মায়ের ব্যতীত মুখে মনে করে পিছিয়ে গেল। না, এ জগতে তার দ্বারা মানুষকে উপেক্ষা করা কঠিন, দুর্বল। আরে আপনি এখানে? হঠাৎ মেয়েলি স্বর সম্বিত পেল সাদীপ। চকিতে ঘুরে তাকালো। সম্মুখে পরিচিত তবে অনাকাঙ্ক্ষিত মুখটি দেখে বিস্ময় চেয়ে রইল কিয়ৎক্ষণ। এই মেয়ে এখানে কেন? মারিয়া এগিয়ে এসে সামনে দাঁড়ায়, তার হাতে জল ভর্তি প্লাস্টিকের বোতল। বলো, আপনি এই অফিসে কেন? প্রশ্নটা করেই তার চোখ গেল সাদীপের বেশভূষা, ফর্মাল গেট আপ দেখে ঠোঁট কামড়ে অনুমান করে বলো, আপনি কি এখানে কাজ করেন? সাদীপ অতি দ্রুত বিস্ময় হাবভাব সামলে ওঠে, চোখে চশমা ঠেলে গলা খাকারি দেয়, গম্ভীর কণ্ঠে শুধালো, আপনি কে? মারিয়া আকাশ থেকে বলল, আপনি আমাকে চিনতে পারছেন না? তার চোখ ছোট হয়ে এলো। চেনার মতো কোনো কারণ আছে আপনাকে? কখনো দেখেছি বলে মনে পড়ছে না। মারিয়া ফ্যাল ফ্যাল করে চেয়ে বলল, কি আশ্চর্য, আপনার কি স্মৃতিশক্তি গেল নাকি? আমি মারিয়া, আপনি ডাকেন ম্যারেলিয়া, মনে নেই? সাদীপ মুখের উপর বলল, না নেই, প্রয়োজন ছাড়া মনে রাখি না কাউকে। মারিয়া বুঝতে বাকি নেই, এ মেয়েটা ইচ্ছে করে এমন করছে, নাটক করছে, তাতে তা চেনা। সে কটমটো করে বলল, অফিসে কি করছেন? যাত্রাপালা নাম লেখাতে পারেন? এক্সকিউজ মি, দ্যাটস নান অফ ইউর বিজনেস। আপনার সাথে কথা বলে সময় নষ্ট করার ইচ্ছে নেই আমার। যেখানে দেখি ঝগড়া করে লাফিয়ে পড়েন, ঝগড়ুটে মেয়ে কোথাকার। মারিয়া পুরোটা শুনল। যেতে টেতে একাকার হওয়ার কথা ছিল, অথচ আঙ্গুল তুলে উচ্ছ্বাসিত কণ্ঠে বলো, এই তো চিনতে পেরেছেন, তার মানে সত্যি নাটক করেছিলেন আপনি? সাদীপ থতমত খেয়ে চোখে চশমা ঠেলে আবার বলল, হোয়েট ফার, চিনেছি তো। তো মানে কি? ঢং করছিলেন কেন? সাদীপ জবাব না দিয়ে বলো, পাল্টা প্রশ্ন ছুড়ল, আপনি এই অফিসে কি করছেন? আমাকে ফলো করে এসেছেন নিশ্চয়? মারিয়া অবাক হলো, ব্যঙ্গ করে বলল, কি আমার সালমান খান এলেন, ওনাকে ফলো করে আসতে হবে? আমি এই অফিসে চাকরি পেয়েছি, আজ থেকে আমার জয়েনিং। কথাগুলো বলতে পেয়ে তার বুক গর্বে ফুলে উঠল। বিশাল দপ্তরে সে কাজ করে ভাবতে রোমাঞ্চিত অনুভব হয়। হোক সামান্য কর্মচারী, তাতে কি? তা হওয়া ভাগ্য। সাদীপ মুখ কুঁচকে ভাবল, একে কে চাকরি দিল? মাথার দিকে মুখ চলে বেশি, মুখে বলল, ও চলে যেতে ধরল। মারিয়া জিজ্ঞেস করলো, আপনি কোন পোস্টে আছেন? সাদীপ কাট উত্তর, সেটা আপনাকে কেন বলবো? না বলার কি আছে? আমি অকারণে কোনো কথা বলি না, এত ইন্টারেস্ট থাকলে নিজে জেনে নিন। মারিয়া মুখ বেঁকিয়ে বলল, আমার বইয়েই গেছে। থামলো, আবার বলল, আপনি কি পিয়ন এখানে? আপনার জন্য এই পোস্টটা ঠিকঠাক, চা পানি এগিয়ে দিতে অনেক ছোটাছুটি করতে হয়, সেজন্য গায়ে শক্তি লাগে। আপনার গায়ে তো অনেক শক্তি। গ্রামে বর্ষাকে তুলেছিলেন শুনেছিলাম, বলে ঠোঁট পেঁচে মিটিমিটি হাসল সে। সাদীপ মুখ কুঞ্চিত আরও গাঢ় হলো, মুটিয়ে উঠে আবার শান্ত হয়ে বলল, দেখুন, আজ আমার মনটা খারাপ, আপনার সাথে ফালতু তর্কে যাওয়ার ইচ্ছে নেই, নিজের কাজে জানতো। মারিয়া কিছু যা এলো না, কাঁধ উঁচিয়ে বলে, খারাপ মন খারাপ তো থাকবেই। সাদীপ তেতে কিছু বলতে গিয়েও থেমে গেল। অফিসের চারপাশে চোখ বুলিয়ে আস্তে করে বলল, আপনি আসলে একটা যা তা মেয়ে, কোনো দিনও শুধরাবেন না হয়তো। মারিয়া একই রকম কণ্ঠে বলল, কিছু কিছু মানুষের জন্য আমার স্বভাব অপরিবর্তিত, আপনি হলেন তার মধ্যে একজন। আপনি ইচ্ছে করে ঝগড়া করতে চাইছেন, তাই না? ভদ্রতার সুযোগ নিচ্ছেন। পরক্ষণে সন্ধিহান গলায় বলো, না কি আমার মতো সুদর্শন ছেলের সঙ্গে কথা বলার লোক সামলাতে পারছে না। শেষ কথায় মারিয়া হাঁ করে ফেলল। পর মুহূর্তে
খ্যাত করে বলল, আপনি সুদর্শন? এই মিথ্যাটা কে বলেছে আপনাকে? সাদিপ ভ্যাকাচাকা খেয়ে বলল, মানে আপনাকে কে গোবর গণেশের মতো দেখতে কেউ বলেছে? আমাকে গোবর গণেশের মতো দেখতে? গোবরের চিত্র চোখে ভাসতে তার গা গুলিয়ে এলো। মাঝে স্পষ্ট বলে, আমার মনে হয় আপনি দুঃখ পাবেন বলে কেউ বলেনি। সমস্যা নেই, বড় হয়েছেন, এখন সব বুঝেন। আমি আপনাকে প্রথমবার সত্যটা বলেছি। শুনুন, আপনাকে দেখতে কিছুটা বিদেশি মুরগির মতো, যাকে আমরা বলি ফার্মের মুরগি। আপনার গায়ের রং ঠিক ওই রকম, ক্যাটক্যাটে সাদা। দেখলে মনে হয় ফুলগুলো চুন ঢেলে দিয়েছে কেউ। আপনার সাথে ফার্মের মুরগির তফাৎ হলো ও এক পা হেঁটে দু পা ঝিমায়, আর আপনি একটা জায়গায় 10টা কথা বলবেন। সাদিপ হতবাক হয়ে চেয়ে রইল। এক্ষুনি মেয়ের গলাটা টিপে দিতে পারত যদি, কিংবা এক থাপ্পড়ে রুটি বানিয়ে ফেলতে পারত, শান্তি পেত। একে মাথা ঠিক নেই, দুই অফিসে, এখানে তার রেপুটেশন আলাদা বলে চুপচাপ হজম করলো সবটা। উল্টো পথে গটগটিয়ে হেঁটে গেল। নির্ভেজাল উপেক্ষা দেখে মারিয়া উদ্ভ্রান্তে হয়ে বল, কিছু বললেন না কেন? সে ঘাড় চুলকে এসে নিজের জায়গায় বসল। পানির বোতল টেবিলে রেখে আশেপাশে সব জায়গায় চোখ বোলালো। বোকার রাজ্যে বসবাস করে নারী ভেবেই নিয়েছে সাদিপের ডেস্কে কোথাও থাকবে। সে মোতাবেক খুঁজে খুঁজে ক্লান্ত হলো। না পেয়ে তার জিজ্ঞাসু লিপ্সা হুড়হুড় করে বাড়ে। মিহিকণ্ঠে ভাইয়া শুনুন বলে পাশের ডেস্কের ছেলেটিকে ডাকলো। অফিসে এসে এর সাথে আলাপ হয়েছে তার। ছেলেটি তাকালো শুধালো, সাদিপ নামে কাউকে চিনেন? যার সাথে এতক্ষণ কথা বলছিলেন ওনার নাম সাদিপ। মারিয়া খুশি হয়ে গেল, এর মানে ছেলেটি চেনে। সে আগ্রহভরে শুধালো, উনি এখানে কোন পোস্টে? ম্যানেজার? ম্যানেজার শুনে মারিয়া চোখ তালুতে উঠে। খুশি দফা রফা মুখটা চুপসে গেল। এমনি সে তো এখানে সামান্য একটা পোস্টে চাকরি পেয়েছে, মাসে মাত্র 14,000 টাকা বেতন। সাদিপ ম্যানেজার? এই লোকটা তো তাকে দেখতেই পারে না। এখন কি এর আন্ডারেই থাকতে হবে? হায় হায়, সে মনে মনে আক্ষেপে শেষ। ঘুরে ফিরে এখানেই চাকরি জুটল দুদিকে। এস্তো মাথা নেড়ে বলল, আর ঝগড়া করা যাবে না। তখন রাত, ভীষণ অন্ধকার, ঢাকা মেঘশূন্য আকাশ। ঘড়িতে 9টা বেশি বাজে। ইকবালের চোরের মতো লুকিয়ে আছে একটা বড় গাছের আড়ালে। রুদ্ধ শহরে তার শ্বাস রুদ্ধকর। সামনে শিকদার বাড়ি, বিশাল লোহার গেট। বাড়ির চারপাশ আলোতে ডুবছে। একবার ভেবেছিল সবাই ঘুমালে আসবে গভীর রাতে, কিন্তু মনে দিক বিদিক কাতরানোর কাছে হার মেনে আগেই হাজির হলো। ধূসর বাড়িতে নেই সেই কনফার্ম, কারণ ওর আগে আগে সে ছুতো দিয়ে পার্টি অফিস থেকে ছুটে এসেছে এখানে। ফেরার পূর্বে তার কাজ হয়ে যাবে নিশ্চয়ই। গেটের ধারে টুলে বসে ঘুম ঢলছে দারোয়ান। একটু পরপর চটক কেটে ঠিকঠাক হচ্ছে তার ডিউটি 11টা অবধি। এরপর আরেকজনের, এজন্য এখনই ঘুম পাচ্ছে ভীষণ। আবার ঢলে পড়ছে দেখে ইকবাল বিড়বিড় করে বলল, ঘুমান, না হলে ভাগুন। দুয়ের মধ্যে ঝুলে থাকা ভালো না। দারোয়ানের কানে কথাগুলো গেল না। হাঁটুর ওপর লাঠি ভর রেখে তখনও ঘুমে ঢলছে। ইকবাল একবার তুষাতুর চোখে 2য় তলায় বারান্দার দিকে তাকায়। ঘরের আলো জ্বলছে, এখান থেকে স্পষ্ট দেখা যায়। ওর মানে পুষ্প রুমে। তাহলে ফোনটা কি কাছে নেই? তুলছে না কেন? কেনই বা কল ব্যাক করছে না এভাবে? তার হৃদয় নিয়ে খেলার কোনো মানে হয়? পুষ্প ফোন হাতে নিয়ে ঠোঁট উল্টে বসে রইল। ভেতরে ভেতরে তার ছটফটানি কিছু কম হচ্ছে না। ইকবালের কল রিসিভ করার জন্য আঙ্গুলগুলো নিষ্পিস করছে খুব। কিন্তু ধূসর ভাই যে মানা করলেন, ফোন ধরলে যদি জিভ ফসকে কথা বেরিয়ে যায় ভাইয়া রাগ করবেন। কিন্তু সরাসরি এড়িয়ে যাওয়া অসম্ভব। মনটা অসহ্য রকম আনচান করছে, কি করবে জানে না। মনোদ্বিধা বাজছে, কপাল চাপড়াতে ইচ্ছে করছে। কোনো কুক্ষণে মেজো চাচার মাথায় বিয়ের ভূত চাপলো কে জানে।
এর মধ্যে টুং করে আওয়াজ হলো, ফোনে মেসেজ এসেছে। স্ক্রিনে ভেসে উঠল, বাড়ির সামনে দাঁড়িয়ে আছি, বারান্দা না আসা অবধি এখানেই থাকবো ইনশাল্লাহ। প্রেরক ইকবাল। পুষ্প বুক ধপ করে উঠল ভয়ে, প্রকট চোখে বারান্দার দিকে তাকালো। পরপর স্থ এলোমেলো পায়ে ছুটল সেদিকে। এক প্রকার বারান্দায় রেলিং ধরে ঝুলে পড়ল সে। হন্য চোখে গেটের দিকে চেয়ে ইকবালকে খুঁজল, দেখা যাচ্ছে না। মিথ্যে যে বলেন সে নিশ্চয়। এই ছেলে দুঃসাহস প্রবল। তাকে দেখেই পুরো ঠোঁট হাসি ফুটল ইকবালের। গাছের সাথে হেলান দিয়ে থেকে চট করে সোজা হয়ে দাঁড়ালো। পুষ্প কাঁপা কাঁপা হাতে ফোন ধরল। এইবার রিং হতে রিসিভার। সে কিছু বলার আগে ইকবাল ব্যথিত কণ্ঠে ভেসে এলো, এতক্ষণে আমার মনে পড়ল মাই লাভ। পুষ্প হৃদয় নাড়িয়ে দিল এই ডাক, যা বসুমতীতে তার সব থেকে প্রিয়। মন, হৃদয়, মস্তিষ্ক সব আবেশিত হয়, জুড়িয়ে যায়, ভেসে বেড়ায় আবেগের স্রোতের সমৃদ্ধে। সে গলতে গিয়েও শক্ত হলো। কপার ট্রাক দিয়ে বলল, কোথায় তুমি? বলতে বলতে আশেপাশে মাথা ঘোরালো। নীরবে খুঁজল ইকবালকে। সে একটু এগিয়ে এসে ধারাল দৃশ্যমান হলো তার চওড়া দেহ। পুষ্প কিছু বলার পূর্বেই তার অশান্ত প্রশ্ন এলো, সাদীপের সাথে তোমার বিয়ে পুষ্প? পুষ্প চমকে গেল, একটু অবাক হয়ে বলল, তুমি কি করে জানলে? এর মানে কথাটা সত্যি? ইকবাল আহত স্বর। পুষ্প মিনমিন করে জানালো, কথাবার্তা চলছে। সে ফুলে ওঠে। কেন চলবে? কিসের জন্য চলবে? এই পৃথিবীতে সবাই জানে তুমি আমার বউ হবে। তাহলে? বোকা বোকা কথা বলো না ইকবাল। তুমি আর আমি ছাড়া আমাদের সম্পর্কের কথা কে জানে? আচ্ছা, কেউ জানে না। তুমি তো জানো পুষ্প। তারপরও বিয়েতে রাজি কেন হয়েছ? তোমাকে কে বললো আমি রাজি? পিউ, ধূসর। পুষ্প কপালে ভাঁজ মিলিয়ে গেল। ভাইয়া বললে? কারণ ছাড়া বলেনি। ঠোঁট গোল করে বলল, ও আচ্ছা মানে তুমি সত্যি সাদীপকে বিয়ে করতে চাও? না চাওয়ার কি আছে? ভাইয়া বললেন সাদীপ ভাই ভালো ছেলে, তাছাড়া বিয়ের পর বাড়ি ছেড়ে যেতে হবে না। বলতে বলতে সে ঠোঁট চেপে হাসল। ইকবাল বিস্মিত কণ্ঠে অবিশ্বাস্য ঢেলে বলল, কি? আর আমার ভালোবাসা আমি কি করব? বাড়ির সবাই মিলে ঠিক করলো। ইকবাল না বলি কি করে? ইকবাল উদ্ভ্রান্তের ন্যায় আওড়ালো, আর ইউ ক্রেজি? কি বলছো? নিজে জানো 2 বছর ধরে আমার একে অপরকে ভালোবাসি। এত কদিনে আগে আমার হাত ছুঁয়ে কথা দিলে সারা জীবন পাশে থাকবে, হঠাৎ বদলে গেল কেন মাই লাভ? শেষ দিকে গলা ধরে এলো তার। পুষ্পর মুখ কালো হয়ে যায়। মায়া হয়, এক্ষুনি জানিয়ে দিতে ইচ্ছে করে সত্যটা। ধূসরের নিষেধ মনে না করে বলল, না ইকবাল, আবার বলো। আমি অত শত জানি না। বউ হলে তুমি আমার হবে, পুষ্প না হলে? না হলে কি করবে? ইকবাল দীর্ঘশ্বাস ফেলে বলো, মরে যাব। পুষ্প আঁতকে উঠল, আর্তনা করে বলো, এসব বলছো কেন? তো কি শুনতে চাও? ভালোবাসলে আমাকে আর পরিবারের কথায় বিয়ে করবে সাদীপকে। দিন শেষে সব মেয়ে এক মুহূর্তের মধ্যে পুষ্প নাকে পাটা ফুলে ওঠে। কটা মেয়েকে চেনো? তোমার মধ্যে দিয়ে হাজার মেয়েকে চিনলাম। পুষ্প দাঁত পিষে বিড়বিড় করল, উজবুক, ওনার জন্য আমি কেঁদে কেটে মরছি। সারাদিন পর রাতে 2টো দানা পড়েছে পেটে, আর সে আমার এক কথায় মেনে নিল আমি অন্য কাউকে বিয়ে করব। এই তার বিশ্বাস? কি চুপ করে আছো কেন? কি বলবো? এখন আমার সাথে কথা বলতো খুঁজতে হচ্ছে পুষ্প? না, আসলে সাদীপ ভাই উকিঝুঁকি দিচ্ছে ঘরের ভিতর। কিছু বলবেন হয়তো, শুনে আসবো। কথাটা ইচ্ছে করে রাগাতে বলেছে সে। সফল ও হলো। ইকবাল তেলে বেগুনে জলে উঠে বলল, হারামজাদা, আমার বউয়ের ঘরে উকি মারবে কেন? কোন সাহসে ও উকি মারাচ্ছ? আমি তুলে নেব। পুষ্প গম্ভীর হওয়া ভান করে বলল, সে আমার হবু বর ইকবাল, তুমি তাকে এভাবে বলতে পারো না। ইকবাল দ্বিগুণ নিহত হয়ে ডাকলো, পুষ্প, পুষ্প, করো না তো। এত ভালোবাসলে বাড়িতে এসে বাবার কাছে আমাকে চেয়ে নাও। আমি তো না বলিনি। বলিনি তোমাকে বিয়ে করব না। তাহলে হাত গুটিয়ে বসে আছো কেন? অহেতুক ফোনের বিলটা
উঠিয়ে কাজের কাজ কিছু করো। তোমার কি মনে হয় আমি এমনি এমনি হাত গুটিয়ে বসে? আজ যদি তুমি ধূসরের বন্যা হতে, তুলে আনতে দুবার ভাবতাম না। বন্ধুত্ব আমার হাত পা বেঁধে দিল। ভাইয়া তো তোমার বন্ধু নতুন হয়নি, ছোটবেলা থেকে তোমরা বেস্ট ফ্রেন্ড। জেনে শুনে তো আমার সাথে প্রেম করেছ। ইকবাল বিরোধিতা জানালো, ধীর স্থির কণ্ঠে বলল, প্রেম করা যায় না মাই লাভ, হয়ে যায়। মন দেওয়া যায় না, হারিয়ে যায়।